এই যে লাভ এন্ড হেট রিলেশনশিপ, যখন সরকারি থাকি তখন শত্রু হেট, যখন বাইরে থাকবো তখন লাভ, এই জিনিসটা কিন্তু প্রমাণ করে যে আমাদের কাজটা অর্থবহ। অত্যন্ত ইতিবাচক সাড়া পাই তরুণ সমাজের কাছ থেকে, এবং একদিক থেকে তারা আমাদের দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনের মূল চালিকা শক্তি হিসেবে এখন কাজ করছে। তাদের মাধ্যমেই একদিন বড় পরিবর্তন আসবে। এই যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা, আমরা তো আসলে বলা হয়ে থাকে দুর্নীতির মহামারী একটা আকার ধারণ করেছে, দুর্নীতির চক্রে আমরা পড়ে গেছি। তো আপনি পড়াশোনা করলেন অর্থনীতিতে, ইকোনমিক্সে মাস্টার্স করলেন, বাইরে ডক্টর পিএইচডি করেছেন, এবং টিআইবিতে যোগদানের আগে 2004 সালে টিআইবিতে যোগদান করেছেন। তার আগে কয়েকটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে চাকরি করেছেন। তো ওই সব জায়গা নির্ঝঞ্ঝাট একটা চাকরি ছিল, সেইটা বাদ দিয়ে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই, এটা হট সিট। কেউ আপনাকে পছন্দ করে না, টিআইবিকে কেউ ভালোবাসে না, বিশেষ করে যারা এখন সরকারে থাকে এবং ক্ষমতাসীন দলে থাকে। তো আপনার সম্পর্কে, আপনার কাছ থেকে এগুলো একটু জানতে চাইবো, যেটা হচ্ছে যে নির্ঝঞ্ঝাট একটা কেরিয়ারে না গিয়ে এই হট চেয়ারে বা হট সিটে বসলেন কেন? কি আপনাকে মোটিভেট করেছিল? আমার মোটিভেশন একটাই ছিল শুরু থেকে, আমার প্রফেশনাল লাইফে ঢোকার আগে বা ইভেন ছাত্র জীবন থেকেই, যে আমি কাজ করব দেশে, দেশের জন্য কাজ করব, দেশেই থাকব। বিদেশে পড়াশোনার কথা বললেন, চাইলে বা সুযোগ ছিল আমি বিদেশে ভালো চাকরি করতে পারতাম, আন্তর্জাতিক প্রতিষ্ঠান হোক বা যেখানে হোক। সেটি আমার জন্য ঝুঁকিপূর্ণ হতো, এই অর্থে যে যখনই আমি সেটা শুরু করতাম আমার পা কিন্তু ডেবে যেত, আমি আর দেশে ফেরার মতো সুযোগটা আমি পেতাম না, দেশের জন্য কাজ করার সুযোগটা পেতাম না। তো সেই লক্ষ্যে আমি পিএইচডি শেষ করার পর দেশে ফিরে আসি, এবং প্রথম আমার পেশাগত জীবন একটা স্বায়ত্তশাসিত সংস্থা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ, BISS, তার সাথে আমার কর্মজীবন শুরু। পরবর্তীতে সেটারই অংশ হিসাবে আমি, যেটা বললেন, আন্তর্জাতিক সংস্থা রিজিওনাল অর্গানাইজেশনে কাজ করেছি। তাই সেই কাজেরই ধারাবাহিকতায় 4 বছরের জন্য ছিলাম কলম্বোতে বেসড। মাঝখানে আমার টোকিও ইউনিভার্সিটিতে একটা ফেলোশিপের জন্য যাওয়ার সুযোগ হয়েছিল। তো আমি কাজের পেশাগত এবং শিক্ষা জীবন বিদেশ থেকে, বাইরের থেকে, দেশের বাইরের থেকে যতটুকু প্রয়োজন ততটুকু জানা শেখার চেষ্টা করেছি, কিন্তু সেটা কাজে লাগাতে চেয়েছি দেশে। সেই হিসেবে আমার কর্মজীবন যেভাবে শুরু থেকে, এবং বাস্তবে পরবর্তীতে যে প্রশ্নটা আপনার, আমি দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠানে কেমন করে আমরা আসা, তো সেটার আমি বলবো যে সত্যিকার অর্থে আমি কোনো পরিকল্পনা করে দুর্নীতি টিআইবিতে আসিনি। আমার উদ্দেশ্যটাই ছিল দেশের জন্য কাজ করা, এবং সেই হিসেবে ভালো ছিলাম, বা এখনও ভালো আছে, আগের চেয়ে আরও বরং বেশি ভালো আছে আমি বলবো। তো একটা পর্যায়ে আমার তৎকালীন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বোর্ডের পক্ষ থেকে আমাকে প্রস্তাবটা করা হলো, যে এই বোর্ডের সদস্যদের মধ্যে অনেকেই ছিলেন আমার প্রাক্তন তৎকালীন সংস্থা বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন, তাদেরও বোর্ড মেম্বার ছিল কেউ কেউ। তারা এক ধরনের যোগ সাজস করে সিদ্ধান্ত নিলেন যে ইফতেখারকে ধরো। তখন ওই পদটা খালি ছিল, তো আমাকে প্রস্তাব করা হলো। আমি অনেকটা ফ্র্যাঙ্কলি বলবো যে তখনও খুব চ্যালেঞ্জটা কী হবে সেটা না বুঝেই দুর্নীতির বিরুদ্ধে কাজ করব, এই প্রত্যয় নিয়েই আমি এক কথায় রাজি হলাম, এবং আই ডোন্ট রিগ্রেট। আই থিঙ্ক আপনি যেটা বললেন যে একটা ঝুঁকিপূর্ণ কাজ, যারা সরকারের ক্ষমতায় থাকে বিশেষ করে তাদের রোশানলে থাকতে হয়, সেটা আমার জন্য একদিক থেকে যেরকম চ্যালেঞ্জ, অন্যদিক থেকে সেটা আমার সোর্স অফ স্যাটিসফ্যাকশন বলে আমি মনে করি। সেই কারণেই এই এই অবস্থান থেকেই কিন্তু আমি অব্যাহত থেকেছি। এখন মোটামুটি এমন একটা অবস্থায় যে আমি চাইলেও এটাকে আর ছাড়তে এই যে 2 দশকের বেশি সময় ধরে আপনি এই লড়াইয়ের সঙ্গে যুক্ত আছেন, এবং এই 2 দশকে আমাদের দেশে দুর্নীতিও কিন্তু অনেক বেড়েছে। দুর্নীতি যে কমেছে সেটা আসলে কেউ বলবে না, তো দুর্নীতিও বেড়েছে। তো আপনাদের কর্মকাণ্ড নিয়ে যখন আপনারা কোনো রিপোর্ট রিলিজ করতেন, সেটা যে কোনো সেক্টরের ফাইন্ডিংস নিয়ে, বা টিআই এর যখন আপনার ইন্ডেক্স রিলিজ হতো, আমরা দেখেছি সংসদের ভিতরে বাইরে সবাই একসাথে জোট বেঁধে, পার্টিকুলারলি সরকারি দলগুলো টিআইবির উপরে নানাভাবে আক্রমণাত্মক বক্তব্য দিত, এবং টিআইবির আর্থিক স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে বিভিন্ন সময়, লাইসেন্স ক্যান্সেল করা যায় কিনা, এ ধরনের কথাবার্তাও এসেছে। তো আপনারা কোনো ধরনের পার্সোনালি কোনো হুমকি, হ্যারাসমেন্ট বা টিআইবির কোনো কর্মকাণ্ড নিয়ে কোনো আপনার জটিলতা তৈরি করা হয়েছে এই সময়ে? হ্যাঁ, হুমকি হ্যারাসমেন্ট আমাদের বিরুদ্ধে, ব্যক্তিগত আমাকে সহ মামলা হয়েছে,
ভুয়া মিথ্যা মামলা, যদিও এটা মানহানির মামলা, মানহানি মামলা তো যে কেউ করতে পারে, এটা সরকারের ইন্ধনে করা হয়েছে। কত হাজার কোটি টাকার টাকার মূল্য উল্লেখিত হয় নাই, মানহানির মামলা এটা করা হয়েছিল। তো সেটা 4টা মামলা ছিল, তার মধ্যে একটাতে বেশ কিছুদিন স্ট্রাগল করতে হয়েছে, কোর্ট থেকে কোর্টে যেতে হয়েছে। এছাড়াও এটা তো হচ্ছে যে ওপেনলি এর বাইরে যে ধরনের ঝুঁকিগুলি মোকাবেলা করতে হয়েছে, বিভিন্ন ধরনের আমাদের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন ধরনের অযৌক্তিক কী বলে যে বক্তব্য দিয়ে দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী বের করে দেওয়া হবে, দেশ থেকে বহিষ্কার করা হবে, বন্ধ করে দেওয়া হবে, মানে সারা দেশে 64 যারা মামলা করা হবে, এই ধরনের ঝুঁকি করা হবে, প্রকাশ্যে দেওয়া হয়েছে। সংসদে দিনের পর দিন ধারাবাহিকভাবে আলোচনা হয়েছে আমাদের বিরুদ্ধে। তো এই বিষয়গুলো, যেই জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে যেই রাজনৈতিক শক্তি, বাস্তবে রাজনৈতিক শক্তি তো ক্ষমতায় থাকে, তার সাথে আমলাতন্ত্রের একটা প্রত্যক্ষ এই ধরনের ক্ষেত্রে যোগসাজশ থাকে। তার বিশেষ করে রাজনৈতিক শক্তি যারা যখন ক্ষমতায় থাকে তখন আমরা তাদের চিরশত্রু। যখন আবার এই একই দল যখন বিরোধী দলে বা সরকারের বাইরে থাকেন, তারা কিন্তু আমাদের দিকে তাকিয়ে থাকে, আমাদেরকে তারা উৎসাহ দেয়, আমাদেরকে তারা পছন্দ করে, আমাদের বক্তব্য কোট করে তারা বক্তব্য দেয়। এমনকি আবার অনেক ক্ষেত্রে তারাও সরকারের বাইরে থেকে আমাদের উপরে অনেক সময় অখুশি হয়ে পড়েন এই যুক্তিতে যে আমরা ওই সরকারকে কেন আরও বেশি দুর্নীতিগ্রস্ত বলি না। কাজেই আমি এটার মাধ্যমে এই বিষয়টাকে আমাকে যেটা প্রকারান্তরে উৎসাহিত করেছে, আমি মনে করি যে দেশবাসী আমার সাথে একমত। আপনি বললেন যে আমরা অনেকের শত্রু, কিন্তু আমরা যে কাজটা করছি, যে প্রোডাক্টটা আমরা করছি, সেটা কিন্তু পাবলিক গুড, জনস্বার্থে আমরা কাজ করছি। সেই কারণে জনগণের কাছে এই বিষয়টা কিন্তু আমাদের জন্য আরও গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেবে বলে আমি মনে করি। কারণ এই যে লাভ অ্যান্ড হেট রিলেশনশিপ, যখন সরকারে থাকে তখন শত্রু হেট, যখন বাইরে থাকবো তখন লাভ, এই জিনিসটা কিন্তু প্রমাণ করে যে আমাদের কাজটা অর্থবহ। এই শক্তিটাই কিন্তু আমাকে অনুপ্রেরণা দিয়েছে। তার বাইরে তো আমাদের কাজের যে মানে বস্তুনিষ্ঠতা, দল নিরপেক্ষতা, মেথোডোলজিক্যাল এক্সেলেন্স, এই বিষয়গুলো আছেই। তা সত্ত্বেও আরেকটা, যেটা আমলাতন্ত্রের কথা একটু বললাম, আমলাতন্ত্রকে কিন্তু ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে, বা এখনও এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়তো সেটা নয়, কিন্তু এটা ধারাবাহিক হয়ে আসছে। আমাদের মতো প্রতিষ্ঠানগুলোকে কিভাবে কন্ট্রোলে রাখা যায়, কিভাবে এটার মানে আপনি যেটা বললেন যে ফান্ড বিদেশে অর্থায়ন সম্পর্কেও প্রশ্ন তোলা হয়েছে। বাংলাদেশে টিআইবির মতো প্রতিষ্ঠান, অন্য যে কোনো বেসরকারি সংস্থার মতো প্রতিষ্ঠান, আমরা তো অবশ্যই আমরা একটা পয়সাও রেজ করতে পারি না উইদাউট স্পেসিফিক গভর্নমেন্ট অ্যাপ্রুভাল, সরকারের অনুমোদন ছাড়া। অথচ সেই সরকারই বলছে যে আমরা অবৈধ সূত্র থেকে অর্থায়ন করছি। এটা তো জনগণকে এক ধরনের প্রতারণা করা। আমি একটু অ্যানেকডোট বলি সময় থাকলে, সেটা হচ্ছে যে তৎকালীন একজন মন্ত্রী, খুবই পাওয়ারফুল একজন মন্ত্রী একটা সময়ে, তিনি একদিন গণমাধ্যমকে বললেন যে টিআইবি দুর্নীতির বিরুদ্ধে প্রচার করে, অথচ নিজেরা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান এনরন এবং ওয়ালকম থেকে টাকা নেয়। গণমাধ্যমে প্রচারিত হলো, আমাকে জিজ্ঞেস করা হলো, আমি বললাম যে এটা তার ব্যক্তিগত অবস্থান হতে পারে, আমরা তো কোথা থেকে টাকা পাই সেটা সরকার জানে। তারপর আমি সেখানে না থেমে সেই মন্ত্রী মহোদয়ের কাছে আমরা চিঠি দিলাম একটা, বললাম যে আপনি তো সরকারের কেন্দ্রীয় ভূমিকা আছেন, আপনি তো জানেন যে টিআইবি আপনাদের অনুমোদন ছাড়া অর্থায়ন করে না। তা সত্ত্বেও আমি আপনাকে এই তালিকাটা দিচ্ছি, এই হচ্ছে আমাদের অর্থসূত্র, এই খাতে এরকম বাজেট, এইভাবে আপনাদের অনুমোদন এত তারিখে নিয়ে আমরা কাজ করছি। ইন্টারেস্টিং ব্যাপার হলো, তিনি আমাকে ফোন করে বললেন, ওই প্রাক্তন মন্ত্রী বললেন যে হ্যাঁ, আপনি আমাকে তথ্যগুলি দিলেন, আমার কাজে লাগবে। তারপরে আরও ইন্টারেস্টিংটা হলো যে 2 দিন পরে একটা লাইভ টক শোতে তিনি বললেন যে টিআইবি এনরন ওয়ালকম থেকে অর্থায়ন করে। সো মানে এটা হচ্ছে যে দ্বিচারিতার যে প্রচণ্ড মানে একটা রূপ, সেটারই কিন্তু প্রকাশ। কাজে আমরা যারা ঘুমের ভান করে ঘুমিয়ে থাকে, তাকে যেরকম জাগ্রত করতে পারি না, কিন্তু এর ফলে আমরা কিন্তু নিজেদেরকে প্রভাবিত খুব একটা মনে করিনি। আগে যেমন নানান ধরনের প্রেশার ছিল, চাপের মধ্যেও আপনারা কাজ অব্যাহত রেখেছেন, কখনো থেমে যাননি। এই পরিবর্তিত পরিস্থিতিতে আমি মিন করছি গত বছর 5ই আগস্টের পরে, ওই রেজিমের পতন হওয়ার পরে কোনো ধরনের প্রেশার আপনারা ফিল করেন? আপনি যদি মনে করেন, আপনি যদি বলেন যে সরকারি প্রেশার, বাস্তবে আমরা সেভাবে ফিল করি না কখনো। বরং সরকারের সহায়ক শক্তি হিসাবে আমরা, বিশেষ করে যেহেতু
আপনি উল্লেখ করলেন ভূমিকায় যে আমার উপর একটা দায়িত্ব অর্পিত হয়েছিল, বাস্তবে সেটা আমি মনে করি যে টিআইবির কাজের স্বীকৃতি হিসাবে আমরা দেখছি। কারণ এই দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন করতে গিয়ে দুদকের মতো প্রতিষ্ঠানকে কার্যকর হোক, সেটার প্রচুর গবেষণা কার্যক্রম আমরা নেতৃত্ব করেছি। তারই স্বীকৃতি হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের উপরে দায়িত্ব আরোপ করেছে। কাজে এক ধরনের আমাদের ভূমিকাটা সরকারের যে সংস্কার কার্যক্রম, রাষ্ট্র সংস্কারের যে এজেন্ডা, 3টা এজেন্ডার মধ্যে যেটা বিচার, রাষ্ট্র সংস্কার, নির্বাচন, 3টার মধ্যে যে মৌলিক যে এজেন্ডা সেটার সাথে আমাদের কাজের সামঞ্জস্য আছে। সেই হিসেবে আমরা কখনো ওইভাবে আগের মতো চাপ অনুভব করিনি। তবে আমরা তো টিআইবি এবং ব্যক্তিগতভাবে আমি আমাদের যে দায়িত্ব এবং সাংবিধানিক অধিকার এবং দায়িত্ব, সেই অবস্থান থেকে এই সরকারের কিন্তু ভুল ত্রুটি আমরা তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি, অব্যাহত রেখেছি, কোনোভাবেই সেখানে ছাড় দেয়নি। আমরা সেই আলোচনায় আসবো। সে কারণে কিন্তু আমরা ঠিক একটা খুব যে কমফোর্টেবল সিচুয়েশন সেটা বলার মতো সুযোগ কিন্তু নেই। আপনারা টিআইবির পক্ষ থেকে সারা দেশে নানান ধরনের প্রচার অভিযানও চালাতে থাকেন জনসচেতনতা তৈরির জন্য। তরুণ প্রজন্মের কাছ থেকে কেমন আপনারা পান, ফিডব্যাক পান, তাদের সম্পৃক্ততা কেমন? আমি খুব ভালো আপনি এই প্রশ্নটা করলেন যে আমাদের টিআইবির কার্যক্রমের একটা বড় দিক হচ্ছে যে ইয়াং জেনারেশনকে এঙ্গেজ করা আমাদের কাজে, এবং সেটির পিছনে একটা গবেষণা ভিত্তিক যুক্তিও আছে। সেটাতে সময়ের স্বল্পতার কারণে যেতে চাচ্ছি না। আমরা এক্সপেরিমেন্ট করি এবং তার পিছনে একটা ঐতিহাসিক আমাদের বাংলাদেশের ইতিহাসের শিক্ষা থেকে আমরা যেটা ধারণ করি, এবং সেটা হচ্ছে যে বাংলাদেশের যত ইতিবাচক পরিবর্তন, ট্রান্সফরমেশন যত হয়েছে, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশের তরুণ সমাজ, এই অঞ্চলের তরুণ সমাজ, ছাত্র তরুণ সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা, অনেক সময় নেতৃত্বস্থানে ভূমিকা পালন করেছে। সেই বিষয়টাকে বিবেচনায় রেখে সেটা আমাদের 52 ভাষা আন্দোলন, এমনকি ব্রিটিশ বিরোধী আন্দোলন হোক, 52 ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে কী বলে যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, প্রতিটা ক্ষেত্রেই সেটা আমরা দেখেছি। তো আমরা যেটা ভেবেছি, তরুণ প্রজন্ম অন্যায় অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, দুর্নীতি, অন্যায় অনাচার, তাহলে আমরা তাদেরকে সেখানে সম্পৃক্ত করতে পারবো না কেন? সেই প্রয়াস নিয়ে আমরা ইনিশিয়ালি একটু পাইলটিং করে এক্সপেরিমেন্টাল বেসিসে পরবর্তীতে সারা দেশে এখন 45টি অঞ্চলে, ঢাকার বাইরে এবং 15টি ঢাকায় আমাদের গ্রুপ, ইয়ুথ এঙ্গেজমেন্ট অ্যান্ড সাপোর্ট গ্রুপ আছে। সংক্ষেপে বলতে গেলে যেটা, আমরা তরুণ সমাজকে দুর্নীতির বিরুদ্ধে না বলা, দুর্নীতিকে না বলা, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো, দুর্নীতির বিরুদ্ধে প্রচারণা করা, এবং নিজেরা কোনো বিশেষ করে প্রতিষ্ঠান ভিত্তিক শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, ভূমি, এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে নিজেরা উদ্যোগ হয়ে কমিউনিটি মনিটরিংয়ের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার যে সম্ভাবনা, সুযোগ, সেটা আমরা তৈরি করতে পেরেছি, এবং যার ফলে আমরা অত্যন্ত ইতিবাচক সাড়া পাই তরুণ সমাজের কাছ থেকে। এবং আমাদের যারা অন্যান্য টিআইয়ের যে অন্যান্য চ্যাপ্টার আছে, তাদের জন্য এটা একটা দৃষ্টান্ত। তারা যখন এখানে আসে, আমাদের এই মুহূর্তে আমাদের টিআইবিতে তাদের একটা প্রশিক্ষণ কার্যক্রম চলছে, তারা সবাই খুব অবাক হয় যে তাদের দেশে এই ধরনের কার্যক্রম তারা কখনো করতে পারে নাই। কোনো 1-2টা অনুষ্ঠানে হয়তো বা ইউথদেরকে সম্পৃক্ত করে, কিন্তু আমরা ধারাবাহিকভাবে বাংলাদেশে সেটা করতে পেরেছি। তার অন্যতম যে প্রেরণা, সেটা হচ্ছে আমাদের তরুণ প্রজন্মের ঐতিহাসিক যে অবদান বাংলাদেশের তরুণ প্রজন্ম, সেটাকে কেন্দ্র করে। এটা একটা দিক। আরেকটা দিক, এই প্রসঙ্গে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একদিক থেকে তারা আমাদের দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনের মূল চালিকা শক্তি হিসেবে এখন কাজ করছে। অন্যদিক থেকে তারাই কিন্তু ভিকটিমস অফ করাপশনকে আমরা এজেন্ট অফ চেঞ্জ হিসেবে রূপান্তর করার চেষ্টা করছি। সেটার অংশ হিসেবে আমরা অবশ্যই তাদেরকে উদ্বুদ্ধ করতে পেরেছি, সম্পৃক্ত করতে পেরেছি। তারপর কিন্তু তারা কিন্তু সাফার করে, তাদের অভিজ্ঞতা কিন্তু বাস্তব। তারাও তো পাসপোর্টটা যখন ইস্যু করতে চায়, তার দরকার হয়, তখন কিন্তু তারাও কিন্তু ওই পুলিশ ভেরিফিকেশনের নামে হয়রানির শিকার হয়। হাসপাতালে যখন সেবা নিতে চায়, তারাও কিন্তু হয়রানির শিকার। তাদের মাধ্যমেই একদিন ওইটাই কিন্তু তাদেরকে বড় পরিবর্তন আসবে।